আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অবস্থান করছি যশোর জেলা বাঘারপাড়া উপজেলাধীন ৯ নং জামদিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একজন সাবেক আমির, যিনি ৯ নং জামদিয়া ইউনিয়নের আমির ছিলেন। কিছুদিন আগেও মানে যখন জামাতের দুর্দিন ছিল সে সেখানের আমির ছিল, কিন্তু আজকে সুদিন জামাতের, কিন্তু তাকে এখন আমিরত্ব মানে আমির যিনি হিসেবে আমরা দেখতে পারছি না। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং উন্মুক্ত আলোচনা থাকবে। সবাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা আজকের পর্বটি সাজিয়েছি মোটে 5টি প্রশ্নের মাধ্যমে। তো এখন আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাই। প্রশ্ন না প্রশ্ন পর্বে যাওয়ার আগেই তার সংক্ষিপ্ত পরিচয় এবং যে পেশায় এবং যে কতদিন ধরে আসলে জামাতের সাথে যুক্ত আছেন সে সম্পর্কে তার থেকে বিস্তারিত আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ যশোর থেকে আমার বাসায় এসে সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি 2023 এবং 24 সালের বাংলাদেশ জামায়াত ইসলামী 9 নম্বর জামদিয়া ইউনিয়নের আমির হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আদিপুর আলেম মাদ্রাসার ইবি প্রধান শিক্ষক। আমার শিক্ষকগত যোগ্যতা আমি ডিগ্রি পাস এবং কামিল পাস, এবং বিভিন্ন সময় আমি অনেক ঈদগাহে নামাজের ইমামতি করেছি এবং অসংখ্য মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছি। হাজার হাজার ছাত্র ছাত্রী আমার এই এলাকায়, এই ইউনিয়নে, এই উপজেলায় বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। আমার প্রাথমিক পরিচয় এতটুকু। আচ্ছা, আপনি এই যে বললেন 2023 এবং 2024 সালে আপনি জামাতের আমির ছিলেন। আমার জানা মতে তখন জামাতের যে দুর্দিন ছিল, তখন আপনি বললেন যে আপনি জামাতের আমির ছিলেন। বর্তমান আপনি সাবেক আমির হয়ে গেলেন কেন? মানে আপনি পদচ্যুত হয়ে গেলেন কেন? কারণ জামাতের দুর্দিনে যখন অসহায় মতো মানুষের ঘরে ঘরে যে আপনাকে আশ্রয় নিতে হতো, তখন আপনি জামাতের আমির ছিলেন সেই দুর্দিনে। কিন্তু আজ দেখা যাচ্ছে জামাত একটা ভালো পর্যায়ে আসছে, এখন আপনি এই জামাতের আমির নন কেন? এটা আসলে জামাত ইসলাম একটা গঠনতন্ত্র রাজনীতি। এদের একটা সংবিধান আছে, একটা গঠনতন্ত্র আছে। সংবিধান এবং গঠনতন্ত্রের আলোকে জামাতের আমির নির্বাচিত হয় 2 বছর অন্তর অন্তর। তো এই বছরে 24 এবং 23-24 আমি আমির ছিলাম। আর পরবর্তীতে নির্বাচন হয়েছে। নির্বাচনে 25 এবং 26 সালের জন্য আবার নির্বাচনে একজন নতুন উদীয়মান শিক্ষাবিদ এবং তরুণ একজন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক জনাব হজরত মাওলানা রবিউল ইসলাম সাহেব নির্বাচিত হয়েছেন। এবং নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। যিনি নির্বাচিত হয় তিনি আমির হন এবং তার আনুগত্য আমরা করে থাকি। এটাই আমাদের নিয়ম। এতে আমার কোনো অভিযোগ নেই, কোনো দ্বিমত নেই। আর দুর্দিনই আমাদের থেকে ভালো জেনারেশন যদি সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে, তাহলে সংগঠন আগের থেকে অনেক অনেক বেগবান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এই আসলে যে জামাতের কর্মীগুলো অথবা দলনেতা যারা থাকে তাদের এই উদার মানসিকতার জন্য দীর্ঘদিন মানুষ তাদের মনে রাখে। কারণ যে সে পদচ্যুত হলো সেক্ষেত্রেও তারও মনে কোনো আক্ষেপ নেই, বরঞ্চ যিনি বর্তমান সাবেক আমির আছে তার জন্য শুভকামনা এবং দোয়া করলো। এবং আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন। তথ্যসূত্রে আমরা জানা গেছে জেলা উপজেলা মাঠ পর্যায়ে যথেষ্ট খ্যাতি আছে আপনার, কিন্তু এই আসন্ন নির্বাচন যে আসছে নির্বাচন, সেই নির্বাচনে আপনাকে দল থেকে কেন চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলো না? কারণ আমি জানি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আপনি, এবং সবাই আপনাকে যথেষ্ট সম্মান করে এবং সম্মান করার যে কাজগুলো, সে কাজগুলো আপনি ইতিপূর্বে করে এসেছেন। শিক্ষকতা, দলের সাথে থাকা, ইত্যাদি ইত্যাদি সকল ক্ষেত্রেই তো আপনার যোগ্যতা বা যোগ্য বলে আমরা মনে করছি। কিন্তু আজ আপনাকে চেয়ারম্যান পদে কেন মনোনয়ন দেওয়া হলো না দল থেকে? এ সম্পর্কে যদি আপনি বলতেন। ধন্যবাদ।
সুন্দর একটা প্রশ্ন করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যদি কেউ নির্বাচন করতে চায়, চেয়ারম্যান হতে চায়, তাকে চেয়ারম্যানের অযোগ্য বলে প্রমাণিত হবে, সে চেয়ারম্যান প্রার্থী হতে পারবে না। জামাত সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জামাতের চেয়ারম্যান নির্বাচিত হয় পদপ্রার্থী। তো বর্তমান যিনি চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা হয়েছেন, ইনি আমাদের রোকনদের ভোটে নির্বাচিত হয়েছে এবং রোকন জেলা উপজেলা যে সমস্ত দায়িত্বশীল আছে তাদের মনোনয়নের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে। এখানে আমি এবং আমার মতন আরও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি থাকতো, সে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারতো না, যদি তাদের ইচ্ছা থাকে। আমার কোনো ইচ্ছা নেই। যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে এটা সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। ওনারও কিন্তু ইচ্ছা অনুযায়ী তিনি প্রার্থী হতে পারেন নাই। সংগঠনের সিদ্ধান্ত, যাকে প্রার্থী করবে সেই কিন্তু এখানের প্রার্থী হবে। আর তার আনুগত্য সংগঠনের কর্মী আছে, রোকন আছে, সহযোগী আছে, প্রায় 4000-এর মতন এ ধরনের ভক্তবৃন্দ, তার পিছনে আমরা কাজ করব ইনশাল্লাহ। এতে আমার কোনোই দ্বিমত নেই যে আমি কেন প্রার্থী হতে পারলাম না, এ ধরনের কোনো আশা করাও এটা আমার জন্য অত্যন্ত ভুল হবে। এটা আমি কিছু মনেই করি না। বর্তমান চেয়ারম্যান প্রার্থী যিনি হয়েছেন উনি যোগ্যতা সম্পন্ন এবং তার ইচ্ছায় না, এটা সংগঠন যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমিও সেই সিদ্ধান্তের সাথে আমি একমত পোষণ করি। আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটাও আপনি সুন্দর এবং সুষ্ঠুভাবে মানে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করলেন, এর জন্য আবারই আপনাকে ধন্যবাদ দেওয়া যায়। এবং আমরা তৃতীয় প্রশ্নে যাব। নির্বাচনী দল থেকে আপনাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি, 3 নম্বর অলরেডি করেই ফেলাইছে। এইবার আমরা সরাসরি চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হলো, আপনি যেহেতু সুদীর্ঘদিন ধরে জামাতের সাথে বা রাজনীতির সাথে জড়িত আছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে জামাতের আমির এবং অন্যান্য পদে আসন্ন মানে পদে ছিলেন, সেহেতু আপনার সুদীর্ঘ রাজনীতি সম্পর্কে বলা চলে, রাজনীতিবিদও বলা চলে, কারণ সুদীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে, রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের তো একটা অগাধ একটা রাজনীতি সম্পর্কে ধারণা চলে আসে যে আসন্ন নির্বাচন, আপনাদের বিরোধী দল যে বিএনপি, তাদের সম্ভাব্য প্রার্থী কারা, মানে কারা হতে পারে বলে আপনি ধারণা করছেন? সুন্দর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, এর জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, আমাদের ইউনিয়নে বিএনপি রয়েছে। বিএনপি একটা বড় দল, সে দলের একক প্রার্থী জামাতের মতন হতে চায় না, তাদের প্রার্থী একাধিক হয়ে থাকে। আসন্ন নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আমি লক্ষ্য করতেছি যে আমাদের ইউনিয়নে 1 নম্বরে আছে আসলাম ফকির। এনার বাড়ি হচ্ছে আমার এই গ্রামে তেঘরি ফকিরপাড়ায়। তার পাশাপাশি হেভিওয়েট নেতা হচ্ছে মাজাহারুল ইসলাম খোকন, সেও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চেয়ারম্যানের ছেলে, সেও কিন্তু ব্যাপক একটা গণসংযোগ করে যাচ্ছে। এই 2 প্রার্থী যদি আসন্ন নির্বাচনে যদি জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে সকল ভোটারগুলো 3 ভাগে বিভক্ত হয়ে যেয়ে হয়তোবা জামাতের প্রার্থী বিজয় লাভ করবে। তবে যদি একক প্রার্থী বিএনপির হয় মাজারুল ইসলাম খোকন অথবা আসলাম ফকির, তাহলে কিন্তু জামাতের প্রার্থী পাশ করা খুব কঠিন হয়ে পড়বে। তবে কঠিন হলেও কিন্তু আসলে অসম্ভব নয়। সংগঠন যদি অত্যন্ত যোগ্যতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করে, তাহলে আল্লাহর রহমত হয়ে পাশ করে গেলেও যেতে পারে বলে আমি মনে করি। কিন্তু আপনার কথার অনুযায়ী ধরে নেওয়া যাচ্ছে যে আপনাদের যে সম্ভাবনা সেটা খুবই কম যদি এককভাবে যে প্রার্থী যার নাম বললেন সে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনাদের ডেডিকেশন অনেক ভালো থাকে বা দরকার,
স্ট্রং থাকার দরকার, সবাই একত্রিত হয়ে একসঙ্গে কাজ করলে আল্লাহর উপর নির্ভর করা লাগবে। তাই সেক্ষেত্রে অনেক অনেক দেখা যাচ্ছে আপনারা পিছিয়ে আছেন বলে মনে হচ্ছে যদি একক প্রার্থী তারা দেয়। যাই হোক, বর্তমান 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বর্তমান জামাতের সংগঠনের অবস্থা কি বর্তমান, সে সম্পর্কে যদি আপনি একটু বলতেন, এবং আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আসলে আপনাদের যে মনোনীত চেয়ারম্যান যে প্রার্থী হয়েছে তাকে বিজয়ী করার জন্য। ধন্যবাদ আমার সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য। তো আমার সাংগঠনিক অবস্থা জামদিয়া ইউনিয়ন, বাগারপাড়া পৌরসভা সহ 10টি ইউনিয়ন আছে। 10টি ইউনিয়নের মধ্যে 23 এবং 24 সালের যখন আমি দায়িত্ব পালন করেছিলাম তখন জামদিয়া ইউনিয়নের একের কাতারে ছিল। সর্বশক্তি আমরাই যোগান দিতাম সংগঠনের মিছিল মিটিংয়ে, যার কারণে অন্যান্য ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নে নির্যাতনের পরিমাণ বেশি ছিল। আমাদের ইউনিয়নের যত মানুষ জেলখানায় গিয়েছে, এত মানুষ, এত কর্মী, এত নেতা অন্য কোনো ইউনিয়ন থেকে যায়নি। আমি নিজেও জেলখানায় গিয়েছি, আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে কঠিনভাবে। বাগারপাড়া থানাতে আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, তারপরেও সংগঠন ছেড়ে যায়নি, আমি আছি। কিন্তু বর্তমান সংগঠনের অবস্থা আমাদের জামদিয়া ইউনিয়নে আমি লক্ষ্য করতে যাচ্ছি, রোকন এবং দায়িত্বশীলের মাঝে ভালো তেমন কোনো সম্পর্ক, আন্তরিকতা, হৃদ্রতা এটা বর্তমানে নেই। মনে হচ্ছে যেন যার যার মতন সেই কাজ করে চলছে। তারপরে কর্মীর মাঝে রোকনদের সংযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা যদি থাকে তাহলে আমার মনে হয় নির্বাচনে আমরা ভালো একটা বিজয় লাভ করতে পারবো না। তবে আশার সঞ্চয় হলো এই যে আমার ইউনিয়ন দায়িত্বশীল আমির সাহেব, সেক্রেটারি সাহেব, সহকারী সেক্রেটারি যারা আছেন তাদেরকে আমি বলবো, এই যে রোকন কর্মীদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা যদি তারা তাদের কাছে যে তাদের মনের কথাগুলো শোনেন এবং সেটা সলিউশন দিতে পারেন। এবং বনিয়ানু মারসুস কোরআনে সূরা সফে বলা হয়েছে যে সিসাডালা প্যাসিরের মতন সংগঠনকে গুছায় যদি মজবুতভাবে সামনে এগোয় নিয়ে যায়, তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনে মেম্বার সহ চেয়ারম্যান বিজয়ী করা সম্ভব। নতুবা যে অবস্থা আছে, এই অবস্থা যদি জামদিয়া ইউনিয়নে চলতে থাকে তাহলে আমার বিশ্বাস চেয়ারম্যান পাশ করা খুবই কঠিন এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে বলে আমি মনে করি। তাহলে আমি বুঝতে পারলাম যে আপনার রাজনৈতিক দূরদর্শিতা, অর্থাৎ যেটা সে তার প্রমাণ এখনই মিলে গেল যে আপনি কিছুটা ইঙ্গিত করতে পারছেন আসন্ন নির্বাচন সম্পর্কে, যে আসলে ফলাফলটা আসলে কেমন হতে পারে এবং কর্মীদের আসলে কিভাবে কাজ করা উচিত তাদেরও দিক নির্দেশনা কিছুটা দিয়ে দিলেন। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি সুদীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, কিন্তু বর্তমান জামাতের যে চেয়ারম্যান পদপ্রার্থী সে কি কখনো জেল বা এমন নির্বাচনে মানে নির্যাতনের শিকার হয়েছে বলে আপনি জানেন, বা সে সম্পর্কে আপনার ধারণা কি? তিনি ব্যক্তিটা আসলে কেমন? যেহেতু আপনি জামাতের সাথে সুদীর্ঘদিন ধরে আছেন, তৃণমূল পর্যায় থেকে আপনি সবার সাথে মেলামেশা, পথ চলা, একসাথে রাজনীতি করা, এ সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। বর্তমান আমাদের যিনি চেয়ারম্যান ক্যান্ডিডেট, তিনি বর্তমানে হচ্ছে 2025 এবং 26 সালের এই ইউনিয়নের জামাতের আমির, নাম হচ্ছে মাওলানা রবিউল ইসলাম। উনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। উনি জামদিয়া ইউনিয়নের জামদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার, এবং বারবার উনি জেলখানায় গিয়েছেন, উনি কারাবরণ করেছেন, অসংখ্য নির্যাতনের শিকারও তিনি হয়েছেন। তিনি একজন নিবেদিত মানুষ এবং সে জনপ্রিয় মানুষ। কিন্তু সংগঠন যদি তিনি গুছাই নিতে ব্যর্থ হন তাহলে হয়তো তার এই কষ্টের ফলাফলটা চেয়ারম্যান হিসেবে কাজে লাগবে বলে আমি মনে করি না। না, সেক্ষেত্রে সে যদি দলটা গুছায় না নিতে পারে, সেক্ষেত্রে আপনি একজন আমির না হন, একজন জামাতের কর্মী হিসেবেও তো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন শেষে। এই সম্পর্কে আপনার মতামত কি আসলে? এখন তিনাকে বিভিন্নভাবে আমরা পরামর্শ দেব, সেই পরামর্শ অনুযায়ী তিনি যদি দলটাকে গুছাই নিতে পারেন, কর্মীদের মাঝে যে দূরত্ব
সৃষ্টি হয়েছে দূরত্বটাকে কাছে এনে বুকে তুলে নিয়ে যদি সংগঠনের মজবুতি গড়ে তোলেন। আর আমাদের বড় একটা ফ্যাক্টর হচ্ছে রোকনরা যেটা যেদিকে সিদ্ধান্ত নেয় সংগঠন সেদিকে ধাবিত হয়। তাতে হাজার নির্যাতন নিষ্পেষণ সব কিছু মাড়িয়ে লক্ষ্য বস্তুতে পৌঁছানো সম্ভব। তারা জীবন দিতে রাজি, কিন্তু ব্যর্থ হতে রাজি না। এরকম আমার ইউনিয়নে প্রায় 48 থেকে 50 জন রোকন আছে, পুরুষ মহিলা। তাদের মাঝে বিভিন্ন প্রকার দূরত্ব আছে। তা ক্যান্ডিডেট যদি তাদের কাছে যেয়ে সুন্দর পরিবেশ তৈরি করে, আমরা পরামর্শ দেব, সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারলে ইনশাল্লাহ জামাতে ইউনিয়নের বিজয় জামাতের পায়ের কাছে এসে নত হবে, এটা আমি মনে করি। অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তর দিলেন। এবং আরও একটা প্রশ্ন, আমরা আসলে প্রশ্ন প্যাটার্নই ভুলে গেছি আসলে কতটা প্রশ্ন করা উচিত ছিল আমাদের। কিন্তু আজকে সুদীর্ঘ আলোচনা হোক, যেহেতু জামাতের সাবেক আমির সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিতেছেন, আমাদের দর্শকরাও এতে হয়তো খুশি এবং আনন্দিত বোধ করছেন। সেক্ষেত্রে আমরা আর একটা প্রশ্ন করব, যে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য যে রোকন বললেন, রোকন একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। তারা আসলে যে 40 জন না একাধিক যে রোকন, তারা কি মানে কতটা মিটিং বা কতবার একত্রিত হয়েছে সবাই সবাই একসাথে চেয়ারম্যান পদপ্রার্থী করার জন্য? যে ব্যক্তি চেয়ারম্যানে দাঁড়িয়েছে তাকে আজ যে মানে আপনাদের তো নির্বাচন করার আগেই একটা নির্বাচন, ক্ষুদ্র নির্বাচন হয়ে যায় যে কাকে আসলে চেয়ারম্যান পদপ্রার্থী করা হবে, তারপরে তো মূল নির্বাচন, অর্থাৎ দুটো নির্বাচন পেরিয়ে আপনাদের সফলতা। তা কতবার আপনাদের দল থেকে আসলে রোকনরা আলোচনা সবাই বসেছে আসলে? ধন্যবাদ। প্রথমে আমাদের এই ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে উপজেলায় ডাকা হয়েছিল। উপজেলা থেকে 3 জনের একটা প্যানেল করা হয়। রোকনরা সেই প্যানেলে ভোট দিয়ে 3 জনের একটা প্যানেল তৈরি করে। সেই প্যানেল ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে আবার আমাদের আরেকটা বৈঠক হয় রোকনদের নিয়ে। সে বৈঠকে ভোট দেওয়া হয় 3 জনের মধ্যে কাকে তুমি চেয়ারম্যান হিসেবে দেখতে চাও, তাকে ভোট দাও। এরপরে পুরুষ এবং মহিলা উভয় রোকনদেরকে নিয়ে আবার আরেকটা বৈঠক হয়। সেই বৈঠকেও আরেকবার ভোট দেওয়া হয়। সেই ভোটের দেওয়ার পরে এই ভোটটা উপজেলায় চলে যায়, উপজেলার থেকে জেলায়, জেলার থেকে কেন্দ্রের থেকে আমাদের যে ক্যান্ডিডেট তার নাম ঘোষণা হয়েছে। তার কারণে অত্যন্ত সুন্দরভাবে কোনো গ্রুপিং ছাড়া একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী শরিয়ত মোতাবেক ক্যান্ডিডেট আমাদের নির্বাচিত হয়েছে। তবে রোকনদের ভোটেই কিন্তু এটা নির্বাচিত হয়। আচ্ছা, আসন্ন যে নির্বাচন, ধন্যবাদ আপনাকে। আসন্ন যে নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, এটা আসলে সম্ভাব্য কত তারিখ বা কত দিন আছে সামনে? বা মানে এই দিনগুলোকে কিভাবে কাজে লাগিয়ে আপনাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আসলে আপনি বলে মনে করেন? কারণ প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, মানে আপনি তো এখন রোকন নেই, সেক্ষেত্রে একজন সদস্য হিসেবেও মানে ব্যক্তি আপনার তো রোকন হলেও অভিজ্ঞতা তো আপনার আছে। সেক্ষেত্রে আপনি যদি তাদের সৎ পরামর্শ দেন বা তাদের বোঝান যে এই কয়দিন, বা সবাই একত্রিত হয়ে আর একটা মিটিংও করেন যে এই কয়দিন এইভাবে এইভাবে সিঁড়িবে, কারণ একটা সফলতার চূড়া বলতে একটা কথা আছে, প্রতিটা স্টেপ বাই স্টেপ যেতে হয়। প্রতিটা দিনকে যদি এরকম স্টেপ বাই স্টেপ ভাগ করা হয়, এইভাবে প্রচারণা চালানো হয়, তাহলে আসলে আপনার এই দৃষ্টিকোণটা আসলে কি বলতে পারবেন? ধন্যবাদ। আমাদের সম্ভাব্য সরকার ডেট ঘোষণা করে নাই, তবে আমরা জানতে পেরেছি যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের ভিতরেই ইউনিয়ন পরিষদ 2 ধাপে নির্বাচন হবে। আমাদের যে কোনো একটা ধাপে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তা আমরা যদি ধরে নিই যে অক্টোবরে নির্বাচন হবে, তাহলে আজ থেকে যে সময়গুলো আছে এই সময়ে আমাদের প্রতি মাসে টিম বৈঠক হয়। টিম বৈঠকে টিম সদস্য যারা আছে ইউনিয়নে তাদেরকে নিয়ে আমরা বসি। এরপর ইউনিয়ন বৈঠক হয়, এ মাসের 8 তারিখে ইউনিয়ন বৈঠক আছে। এছাড়াও ইউনিয়ন আমির সাহেব যে কোনো মুহূর্তে জরুরি বৈঠক ডেকে রোকন ওয়ার্ডের টিম সভাপতিদের নিয়ে যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবে কাজে লাগানো যায় এবং গণসংযোগ ঘরে ঘরে এখন থেকে যদি আমরা মাঠে ময়দানে রোকন কর্মী সহযোগী মিলে আমরা কাজ করতে পারি, তাহলে হয়তো অক্টোবরের যে বিজয় আমাদের ক্যান্ডিডেটের মাঝে এসে পৌঁছাবে ইনশাআল্লাহ। কিন্তু এভাবে যদি আমরা কাজ না করি, বর্তমান যেভাবে আমাদের গতি আছে
এই ঢিলেঢালা কচ্ছপের গতি যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে সফলতার মুখ আমাদের দেখা খুবই কষ্টকর হয়ে পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য। আমি সর্বশেষ আর একটি প্রশ্ন করব।